আজকে আমি অষ্টম শ্রেণীর সাহিত্য মেলা নামক বইটির অন্তর্গত লেখক মাইকেল মধুসূদন দত্তের চিঠি গদ্যাংশটির হাতে কলমে যে সকল প্রশ্ন উত্তর রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আর এই চ্যানেলে যারা নতুন ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন সেট করে রাখো, তাতে আমি এই ক্লাসে যে ভিডিওগুলি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এখন আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। 1.1 মধুসূদন দত্ত কোন কলেজের ছাত্র ছিলেন? উত্তরটা দেখে নাও। মধুসূদন দত্ত কলকাতার হিন্দু কলেজের ছাত্র ছিলেন। 1.2 পদ্মাবতীর নাটকে তিনি কোন ছন্দ ব্যবহার করেছিলেন? উত্তরটা দেখো, পদ্মাবতীর নাটকে মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেছিলেন। 2 নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 2.1 মাইকেল মধুসূদন দত্ত তার প্রিয় ও পুরাতন বন্ধু গৌড়দাস বসাককে কোথা থেকে পাঠ্যচিঠিটি লিখেছিলেন? তার যাত্রাপথের বিবরণ পত্রটিতে কিভাবে ধরা পড়েছে আলোচনা করো। দেখো, কোথা থেকে পত্র লিখেছিলেন অর্থাৎ পত্র লেখার স্থান। মাইকেল মধুসূদন দত্ত তার প্রিয় ও পুরাতন বন্ধু গৌড়দাস বসাককে ইংল্যান্ড যাওয়ার পথে ভূমধ্য সাগরের উপর দিয়ে যাওয়ার সময় সিলন নামক জাহাজ থেকে পাঠ্যচিঠিটি লিখেছিলেন। তারপর দেখো সেই যাত্রাপথের বিবরণ। মাইকেল মধুসূদন দত্ত গৌড়দাস বসাককে চিঠিটি লেখার সময় সিলন নামে একটি জাহাজে চড়ে ভূমধ্য সাগরের উপর দিয়ে ভেসে চলেছিলেন। তার মনে হয়েছিল জাহাজটি যেন রূপকথা রাজ্যে এক প্রাসাদ। জাঁকজমকপূর্ণ জাহাজের সেলুনগুলোকে যেন শুধু রাজপ্রাসাদের সঙ্গে তুলনা করা যায়, আর কেবিনগুলো যেন কেবল রাজকুমারদের জন্যই তৈরি। জাহাজটি থেকে উত্তর আফ্রিকার পর্বতময় উপকূল দেখা যাচ্ছিল। মল্টা আলেকজান্দ্রিয়া ছাড়িয়ে বেশ দ্রুত গতিতে জাহাজটি ইংল্যান্ডের উদ্দেশ্যে চলছিল। কিন্তু এই ভ্রমণের মধ্যে লেখক একটি বিষণ্ণতা অনুভব করেছিলেন। দুদিন পরে তিনি স্পেনের উপকূল ছাড়িয়ে চললেন জিব্রাল্টার প্রণালীর দিকে। তখন সমুদ্র অনেক শান্ত, আবহাওয়া ছিল বেশ মনোরম। এই শান্ত জলরাশি দেখে তার নিজের দেশের হুগলি নদীর কথা মনে পড়েছিল। 2.2 মধুসূদনের জীবনের উচ্চাশার স্বপ্ন কিভাবে পত্রটিতে প্রতিভাসিত হয়ে উঠেছে? উত্তরটা দেখো। সিলন জাহাজে চেপে ইংল্যান্ডে যাওয়ার সময় মাইকেল মধুসূদন দত্ত তার বন্ধু গৌড়দাস বসাককে যে চিঠিটি লিখেছিলেন তাতে লেখকের উচ্চাশা ও স্বপ্নের স্পষ্ট আভাস পাওয়া যায়। মধুসূদন আইন শিক্ষার উদ্দেশ্যে ইংল্যান্ডে পাড়ি দিয়েছিলেন। সেই শিক্ষা যথাযথভাবে সম্পূর্ণ করে একটি সম্মানজনক জীবিকা অর্জন করতে চেয়েছিলেন। এই কথাই তার চিঠিতে প্রকাশ পেয়েছে। পড়াশোনায় মন দিতে গিয়ে তিনি হয়তো বন্ধুদের বেশি সময় দিতে পারবেন নাও বলে জানিয়েছেন। বন্ধুকে তিনি আরো বলেন যে ছোটবেলা থেকে ইংল্যান্ড সম্পর্কে কত না স্বপ্ন দেখেছেন তিনি। ইংরেজি ভাষা সাহিত্য এবং ইংরেজদের প্রতি মধুসূদনের গভীর আকর্ষণ ছিল। ইংল্যান্ড ছিল তার স্বপ্নের দেশ। যখন তিনি সত্যিই সেই স্বপ্নের দেশের দিকে প্রতি মুহূর্তে একটু একটু করে এগিয়ে চলেছেন তখন তার নিজের কাছে অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। এই চিঠি থেকে জানা যায় তিনি তার স্বপ্নের দেশের খুব কাছাকাছি এসে পড়েছেন। 2.3 বিদেশে পাড়ি জমানোর সময় তার নিজের দেশের কথা কিভাবে পত্র লেখকের মনে এসেছে? উত্তরটা দেখো। ভূমধ্যসাগর দিয়ে ইংল্যান্ডের পথে ভেসে চলার সময় লেখকের বারবার মনে পড়ছিল স্বদেশের কথা। তিনি সিলন জাহাজ থেকে যে চিঠিটি বন্ধু গৌরদাস বসাককে লিখেছিলেন সেই লেখার মধ্যে তার এই মনোভাব ফুটে উঠেছে। গোষ্ঠী গঠনের ভাবনা। লেখকের মনে হয়েছে যে জাহাজে যদি 8 ডজন নিজের দেশের লোক থাকতো তাহলে তিনি তাদের নিয়ে একটি গোষ্ঠী তৈরি করে ফেলতেন। এ কথা তিনি এ কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দেশবাসীদের দেখার জন্য তিনি ব্যাকুল হয়ে পড়েছেন। স্বজনের ভাবনা।
লেখক তার বাল্যবন্ধু গৌরদাস বসাকের কাছে জানতে চেয়েছেন যে তিনি এখন কিভাবে নিজেকে ব্যস্ত রেখেছেন। বন্ধু হরির কথা জিজ্ঞেস করার মধ্য দিয়ে বন্ধুদের জন্য তার উৎকণ্ঠা প্রকাশ পেয়েছে। আবহাওয়ার তুলনা। মধুসূদন ভূমধ্যসাগরের প্রাকৃতিক অবস্থা আবহাওয়ার সঙ্গে বারবার নিজের দেশের তুলনা করেছেন। সমুদ্রের শান্ত অবস্থা দেখে তার মনে পড়েছে নিজের দেশ হুগলি নদীর কথা। বিদেশের আবহাওয়া তাকে মনে করিয়ে দিয়েছে তার নিজের দেশের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের আবহাওয়ার কথা। 2.4 এ কথা যেন আমার বিশ্বাস হচ্ছে না। কোন কথা? সে কথা বক্তার অবিশ্বাস্য বলে মনে হচ্ছে কেন? উত্তরটা দেখে নাও। শিলন জাহাজে চড়ে ইংল্যান্ডে যাওয়ার সময় বাল্যবন্ধু গৌরদাস বসাককে একটি চিঠিতে উদ্ধৃত কথা জানিয়েছেন। এই যাত্রার মধ্য দিয়ে মধুসূদন যে প্রতিটি মুহূর্তে তার স্বপ্নের দেশ ইংল্যান্ডের দিকে একটু একটু করে এগিয়ে চলেছেন তা যেন তার বিশ্বাস হচ্ছে না। মানুষের কোনো স্বপ্ন যদি সত্যি হয় তখন প্রথমে তা অবিশ্বাস্য বলেই মনে হয়। ছেলেবেলা থেকেই মাইকেল মধুসূদন দত্তের স্বপ্ন ছিল তার প্রিয় কবি মিল্টনের দেশে যাওয়া। ভূমধ্যসাগর উপর দিয়ে শিলন জাহাজে চড়ে তিনি যখন ইংল্যান্ডের দিকে এগিয়ে চলেছেন তখনও তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার এতদিনের স্বপ্ন সফল হতে চলেছে। 2.5 প্রিয় বন্ধুর সঙ্গে হৃদ্যতার ছবিপত্রটিতে কিভাবে ফুটে উঠেছে তা প্রাসঙ্গিক উদ্ধৃতি সহ আলোচনা করো। গৌরদাস বসাক ছিলেন মাইকেল মধুসূদন দত্তের প্রিয় বন্ধুদের মধ্যে অন্যতম। আমাদের পাঠ্যচিঠিতে কবি তার বন্ধুকে হে আমার প্রিয় পুরাতন বন্ধু বলে সম্বোধন করেছেন। এই সম্বোধন থেকেই তাদের সুগভীর বন্ধুত্বের পরিচয় পাওয়া যায়। গৌরদাস বৎস বলে সম্বোধন করার মধ্য দিয়ে দুজনের সহজ বন্ধুত্বের ছবি এখানে স্পষ্ট হয়ে উঠেছে। মধুসূদন এই চিঠিতে তাদের আরেক পুরনো বন্ধু হরির খবর নিয়েছেন। আমাদের হরি এখন কোথায় তা তোমার কি জানা আছে? ইংল্যান্ডে পৌঁছে নিজের ঠিকানা জানাবেন বলেও তিনি আশ্বাস দিয়েছেন। তখন বন্ধু গৌরদাস তাকে প্রাণ উজাড় করে অনবরত চিঠি লিখতে পারবেন বলে জানিয়েছেন। সিলন জাহাজ থেকে লেখা আলোচ্য চিঠিটিতে যাত্রাপথের হুবহু বর্ণনা দেওয়ার চেষ্টা থেকে বোঝা যায় গৌরদাস বসাক বন্ধু হিসাবে তার হৃদয়ের কত কাছে ছিলেন। এই জাহাজে সব ব্যাপারে এমন অপূর্ব জাঁকজমকের ব্যবস্থা আছে যা নাকি তুমি কল্পনা করতেই পারবে না। চিঠির প্রতিটি পত্রের ছত্রে তাদের সেই বন্ধুত্বের স্পর্শ অনুভব করা যায়। 2.7 এই কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে। কোন কাব্যের কথা বলা হয়েছে? সেই কাব্যের জনপ্রিয়তার কথা বলতে গিয়ে লেখক কোন কোন প্রসঙ্গের অবতারণা করেছেন? উত্তরটা দেখো। রাজনারায়ণ বসুকে লেখা মাইকেল মধুসূদন দত্তের এই চিঠিতে মেঘনাদ বধ কাব্যের কথা বলা হয়েছে। মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হওয়ার পর ক্রমেই সেই কাব্যগ্রন্থ জনপ্রিয় হয়ে ওঠে। মধুসূদন দত্ত তাঁর বন্ধু রাজনারায়ণ বসুকে আলোচ্য চিঠিতে সে কথাই লিখে জানিয়েছেন। এই কাব্যের সূত্র ধরে অনেক সমালোচক ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি মিল্টনের সঙ্গে মধুসূদনের তুলনা করেছিলেন। তার মেঘনাদ বধ কাব্যকে মিল্টনের রচনা থেকে উৎকৃষ্ট বলে কেউ কেউ মত দিয়েছিলেন। আবার অনেকে বলেছিলেন যে এটি কালিদাসের রচনার কাছাকাছি। কোনো কোনো সমালোচকের মত ছিল মেঘনাদ বধ কাব্য রচনার মানের দিক থেকে ভার্জিল বা তাসর রচনার সমতুল্য। 2.8 প্রিয় বন্ধুর প্রতি সর্বোপরি সাহিত্যের প্রতি গভীর অনুরাগের যে পরিচয় রাজনারায়ণ বসুকে লেখা পত্রটিতে পাওয়া যায় তা বিশ্লেষণ করো। উত্তরটা দেখো। মাইকেল মধুসূদন দত্ত বিদেশ থেকে তার অত্যন্ত কাছের বন্ধু রাজনারায়ণ বসুকে চিঠিটি লিখেছিলেন। সেই চিঠির ছত্রে ছত্রে তার বন্ধুর প্রতি ভালোবাসা ও সাহিত্যের প্রতি গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে। চিঠির শুরুতে মাইকেল মধুসূদন দত্ত রাজনারায়ণের কাছে তাঁর মেঘনাদ বধ কাব্য সম্পর্কে মতামত জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন। রাজনারায়ণের মত তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেছেন, এরকম হাজার হাজার মানুষের জয়ধ্বনির চেয়েও তোমার অভিমত অনেক নির্ভরযোগ্য। বন্ধুর কঠোর সমালোচনা মধুসূদনের কাছে অন্যান্যদের প্রশংসার চেয়ে অনেক মূল্যবান। চিঠির একদম শেষে মধুসূদন তাঁর
বন্ধুকে অভয় বাণী শুনিয়ে বলেছেন তিনি আন্তরিকভাবে রাজনারায়ণের সবচেয়ে বড় অনুরাগী। পরের পারে দেখো, মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যপ্রেম রাজনারায়ণ বসুকে লেখা চিঠির মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। নিজের সৃষ্টি মেঘনাদ বধ কাব্যের প্রধান চরিত্র মেঘনাদের সঙ্গে নিজের একাত্মতা বর্ণনা দিয়েছে। এই কাব্যে মেঘনাদের হত্যাকাণ্ড রচনার সময় তিনি নিজেও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অবশেষে আরোগ্য লাভ করলেও মেঘনাদের মৃত্যু তাকে অত্যন্ত দুঃখ দিয়েছিল। আবার মেঘনাদ বধ কাব্য পাঠক মহলে জনপ্রিয়তা লাভ করার পর অনেকে একে মিল্টনের কাব্যের চেয়ে ভালো বলতে চেয়েছিলেন, কিন্তু মিল্টনের একনিষ্ঠ ভক্ত মধুসূদন দত্ত তা মেনে নিতে পারেননি। তার মতে মিল্টনের চেয়ে উৎকৃষ্টতর হতে পারে না কোনো কিছুই, তবে ভার্জিল, কালিদাস বা তাসোর সমতুল্য হিসেবে বিবেচিত হতে আপত্তি ছিল না। তাঁর কাব্যের হাত ধরে বাংলা সাহিত্য যাতে মহিলাদের মধ্যেও ছড়িয়ে পড়ে সেই দিকেও দৃষ্টি ছিল মধুসূদনের। ২.৯ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ৩রা নভেম্বর ১৮৬৪ খ্রিস্টাব্দে লেখা মধুসূদনের চিঠিটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সের ভার্সাই শহর থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আলোচ্য চিঠিটি লিখেছিলেন। মাইকেল মধুসূদন দত্তের জীবনে বিদ্যাসাগরের অবদান কোনো দিক থেকে কম ছিল না। মধুসূদন দত্ত স্বদেশে এবং বিদেশে যখনই অর্থকষ্টে তথা বিপদে পড়েছেন তখনই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাহায্য করেছেন। এই চিঠিতে মধুসূদন দত্ত বিদ্যাসাগরের সেই উপকারের কথা স্মরণ করেছেন। কৃতজ্ঞতা স্বীকারের পর আলাপচারিতার ভঙ্গিতে লেখক বিদ্যাসাগরকে সে দেশের কথা জানিয়েছেন। ফ্রান্সে তখনও শীতকাল আসেনি, শরতে রেশ রয়েছে। এরকম পরিবেশেও মধুসূদনকে ঘরে আগুন জ্বালিয়ে রাখতে হয়েছে, গায়ে দিতে হয়েছে নানান গরম জামা। বিদ্যাসাগরকে লেখা এই চিঠিতে মধুসূদন জানিয়েছেন ভারতের শীতকালে শীতলতম দিনটির তুলনায় ফ্রান্সের সাধারণ দিনে ৬ গুণ বেশি ঠান্ডা থাকে। সেই দেশের শীতের তীব্রতা বোঝাতে গিয়ে তিনি বলেছেন, গায়ে এমন জামা জব্বা পরে আছি যা নাকি আমাদের দেশে ছোটখাটো একটা মোট বিশেষ। ভার্সাইতে এসে মধুসূদন যে অলস ভাবে দিন যাপন করেছেন তাও তিনি চিঠিতে জানাতে ভোলেননি। মধুসূদন জানিয়েছেন মাইনে করা কোনো শিক্ষকের সহায়তা ছাড়াই তিনি ফরাসি ও ইতালীয় ভাষা আয়ত্ত করে ফেলেছেন এবং মন দিয়ে জার্মান ভাষা চর্চা করছেন। ২.১০ বিদ্যাসাগরকে লেখা পত্রটিতে মধুসূদনের জীবনে তার ভূমিকায় যে আভাস মেলে তা বিশদভাবে আলোচনা করো। উত্তরটা দেখো, মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সের ভার্সাই শহর থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একটি চিঠি লেখেন। মধুসূদন যখন আর্থিক অনটন ও সাংসারিক টানাপোড়েনে বিধ্বস্ত, ঠিক তখনই তিনি বিদ্যাসাগরের সাহায্যে সেই পরিস্থিতি থেকে মুক্তি পান। সেই কৃতজ্ঞতার স্বীকৃতি এই চিঠিতে জানাতে ভোলেননি তিনি। এছাড়াও আগের লেখা চিঠির সূত্র ধরে এই চিঠিতে একাকী লন্ডন যাওয়ার কারণের প্রতি ইঙ্গিত করেছেন তিনি। বিদ্যাসাগর মহাশয় যাতে তার বিষয় আশয় তত্ত্বাবধানের দায়িত্ব নেন তারও অনুরোধ জানিয়েছেন। সমূহ বিপদ থেকে বিদ্যাসাগর তাকে রক্ষা করেছিলেন। দেশে ফিরে আবার যেন মধুসূদনকে সেই আর্থিক ও পারিবারিক বিপত্তির মুখোমুখি হতে না হয় তা দেখার দায়িত্ব মধুসূদন বিদ্যাসাগরকে অর্পণ করেছেন। বিদ্যাসাগরের লেখা মধুসূদনের এই চিঠি পড়ে স্পষ্ট বোঝা যায় বিদ্যাসাগর শুধু তার বন্ধু ছিলেন না, ছিলেন উপদেষ্টা এবং অভিভাবকও। এই চিঠিতে সেই কারণে বিদ্যাসাগরের প্রতি মধুসূদনের নির্ভরশীলতা বারংবার প্রতিফলিত হয়েছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে কোনো একটি গল্প বা কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই সুস্থ থেকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো।